লোকদের দেখা যাচ্ছে যে হাড়ের যন্ত্রণা, এখন কম বয়সীদেরও বেশি দেখা যায় যে হাড়ের যন্ত্রণা বাড়ে, কি বলবেন? এখন এমনকি বাচ্চা থেকেই শুরু হচ্ছে যে হাড়ের যে হেলথ, বোন হেলথ বলতে আমরা ক্যালসিয়াম আর ভিটামিন ডি ভীষণ জরুরি। তো আগে বয়স্ক মানুষদের হতো, কারণ সেটাও অ্যাওয়ারনেস ছিল না বলে, যে পার্টিকুলারলি মেয়েদের মেনোপজের পরে তাদের ক্যালসিয়াম ডিমান্ড যতটা বাড়ে ততটা অ্যাওয়ারনেস ছিল না বলে তারা এক্সট্রা ক্যালসিয়াম নিতেন না, সেজন্য পোস্টমেনোপজাল অস্ট্রোপরোসিস বেশি ছিল। কিন্তু এখন বাচ্চারাও কিন্তু এখন খেলাধুলো বাইরে কম করে, তারা জাঙ্ক ফুড খায় এবং ভিটামিন ডি কম থাকে রোদে না বেরোনোর জন্য, এবং এর ফলে যে বোন ব্যাংক তৈরি হয় 30 বছর বয়স অবধি, সেই বোন ব্যাংক তৈরি হতে পারে না। আর বাচ্চাদের মধ্যেও আজকাল অস্টিওপোরোসিস বলে যে রোগটা আমরা আগে শুনতামই না, কিন্তু এটা বাচ্চাদের মধ্যেও শোনা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। যেটা অস্টিওপোরোসিস বলতে আমরা আগে সবসময় বয়স্কদের বুঝতাম, কিন্তু এখন বাচ্চাদের মধ্যেও এটা যথেষ্ট পরিমাণে বেশি হয়ে গেছে। না, হাড় ওইরকম ভাবে হাড়ের যন্ত্রণা তো এভাবে ঠিক বলা যাবে না, বিভিন্ন কারণে হয়। কিন্তু অস্টিওপোরোসিসের জন্য হাড়ের যন্ত্রণা হয়, তো সেটার জন্য একদম ছোট থেকেই প্রিভেনশনটা শুরু করতে হবে। যেগুলো বললাম যে বাচ্চা বয়স থেকে তার ভিটামিন ডি, রোদে বেরোনো, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া, রীতিমতো বাইরে খেলাধুলো করা, এগুলো। আর মেয়েদের বিশেষ করে পিরিয়ড বন্ধ হওয়ার পরে তাদের হচ্ছে যে এক্সট্রা ক্যালসিয়াম লাগে, সেটা প্রতিদিন তাদের সেটা নেওয়া দরকার আছে। না, এরকম কোনো ব্যাপার নেই, কারণ প্রত্যেকটি কারণ খুঁজে দেখতে হবে কোন কারণে কি হচ্ছে, তার উপর নির্ভর করছে। আমাদের তো অনেকগুলো আমরা এবছর থিম রেখেছি, তার মধ্যে এই অস্টিওপোরোসিস প্রিভেনশন, অস্টিওপোরোসিস যদি একবার কারো অস্টিওপোরোসিসের হাড় ভাঙে যাতে সে ভবিষ্যতে আর অন্যটা না ভাঙে সেটা দেখা, এবং তাছাড়া আমাদের এর সঙ্গে অনেকগুলো আরও প্রোগ্রাম রেখেছি, যেমন স্ট্রেট ইন্ডিয়া, মানে স্কুলের বাচ্চাদের কোনো রকম ডিফর্মিটি আছে কিনা সেটা চেক করা, ইনজুরি ফ্রি, মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যাতে কমানো যায় বা সেই জন্য মানুষকে অ্যাওয়ার করা, এবং রাস্তাতে হাঁটতে গেলে গাড়িওয়ালার যেমন দায়িত্ব আছে, যে গাড়ি চালাচ্ছে তার যেমন দায়িত্ব আছে, সেভাবে রাস্তায় যিনি পথচারী তারও একই রকম দায়িত্ব আছে। তো কোন রাস্তায় চলার নিয়ম কী কীভাবে চলতে হয়, এগুলো দরকার হলে স্কুল লাইফ থেকে সেগুলো শেখানো, এগুলো প্রয়োজন আছে। বিশেষত এটা দেখা যাচ্ছে খুব বেশি হচ্ছে আফটার কোভিডের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যেও বিভিন্ন হাড়ের সমস্যা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা আসছে। এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আগে বাচ্চারা খেলতে যেত, মাঠে যেত, স্কুলেও আউটডোর অ্যাক্টিভিটিস করতো, তার অনেকগুলো ভালো দিক ছিল। একটা হচ্ছে যে সানলাইট এক্সপোজার, সেখান থেকে ভিটামিন ডি পাওয়া যেত, হাড় স্ট্রং হতো, খেলাধুলা করলে, নিয়মিত শরীর চর্চা করলে মাসেল স্ট্রং থাকতো, মাসেল ভালো থাকতো। এখন বাচ্চারা কি করছে, কোভিডের পর থেকে ওয়ার্ক ফ্রম হোম, স্টাডি ফ্রম হোম, একটা মোবাইল বা একটা টিভির সামনে বসে, ল্যাপটপের সামনে বসে ক্রনিক ঝুঁকে পড়াশোনা করছে, এক্সারসাইজ করছে না, ভিডিও গেম খেলছে। এর জন্য তাদের শরীর খুব নেগেটিভভাবে ইম্প্যাক্ট হচ্ছে। প্লাস হচ্ছে যে স্কুলের ব্যাগ, একটা হেভি ব্যাগ, একটা ভারী ব্যাগ নিয়ে যাওয়া ক্রনিক্যালি, এইটার জন্যও কিন্তু তাদের দেখা যাচ্ছে যে ঘাড়, মাথা, পিঠ, হেডেক, চোখের বিভিন্ন রকম সমস্যা তাদের কিন্তু শরীরে আসছে, এবং তাদের নেগেটিভলি ইম্প্যাক্ট করছে তাদের হেলথকে। না, একদমই না। এই ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে বা এই বাড়ন্ত বয়সে যখন এই ধরনের হাড়ের সমস্যা দেখা দিচ্ছে, এক্ষেত্রে কিন্তু কোনো অপারেশনের প্রয়োজন হয় না। মূলত তাদের পশ্চার চেঞ্জ করা, মানে তারা কিভাবে বসে পড়াশোনা করবে। আমরা যেমন বলি পিঠে যেন একটা সাপোর্ট থাকে, সেখানে যেন তারা অনেকক্ষণ ঝুঁকে না পড়াশোনা করে, তাদের একটা ডেস্ক থাকা উচিত। বা 1 ঘন্টা পড়াশোনা করার পর তারা উঠে একটুখানি স্ট্রেচ করলে, একটু মুভমেন্ট করলে, এসে আবার পড়লো। রেগুলার 1 ঘন্টা সারাদিনের মধ্যে তারা যেন কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খেলাধুলা করে, এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণে তাদের খাবারের মধ্যে যেন সুষম আহার হয়, যাতে করে তারা ক্যালসিয়াম এবং ভিটামিন ডিটা পায়। এইগুলো যদি আমরা খেয়াল করতে পারি, তাহলে কিন্তু এই বাচ্চাদের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা এই ধরনের হাড়ের সমস্যা সম্পূর্ণভাবে আমরা প্রতিরোধ করতে পারবো। প্রথমত হচ্ছে যে
পর্যাপ্ত আহার, মানে আমাদের খাবারের মধ্যে যেমন ডিম থাকে, দুধ বা দই এই ধরনের খাবার থাকে যেখানে আমরা ক্যালসিয়াম পাবো, সিজনাল যে কোনো ফ্রুটস, একটা ফ্রুটস এবং দুটো ভেজিটেবলস, ছোট মাছ প্রেফারেবল, খাবারটা যেন সুষম আহার হয়। সেকেন্ড হচ্ছে আমি সারাদিন 1 ঘন্টা আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আউটডোর অ্যাক্টিভিটি, সেটা হাঁটা চলা, সুইমিং, সাইকেল চালানো, দৌড়ানো, খেলা হতে পারে, এবং সঠিক অভ্যাস মানে আমি পড়তে বসা বা আমার বডির পশ্চারটা সঠিকভাবে মেনটেন করা, এবং বাচ্চাদের ক্ষেত্রে খুব ভারী স্কুলের ব্যাগ যেমন না নেয়, তাদের বডি ওয়েটের 10%-এর মধ্যে যেন তাদের ব্যাগের ওজন থাকে। এইগুলো মেনে চললে কিন্তু এই সমস্যা দূরে রাখা যাবে। আজকের দিনে কিন্তু আমাদের এটা জানিয়ে দেওয়া খুব দরকার যে ফল কিভাবে প্রিভেন্ট করতে হয়, কারণ ফল প্রিভেনশন এটা একটা বড় জিনিস। আপনার বাড়িতে যদি শুরু করেন ফল প্রিভেনশন, আমি আঙ্গুলে কড়া রেখে বলবো, প্রথম কথা হচ্ছে কদিন আপনারা বাথরুমটা দেখেছেন তার কতখানি শ্যাওলা পড়েছে বা ছ্যাঁতলা নেই। দেখুন বেশিরভাগ বুড়ো বুড়ি দেখবেন বাথরুমে যেতে গিয়ে পড়ে, বাথরুমের চৌকাঠটা আপনারা দেখেছেন এত বড় করে। আমিও রাত্রে গিয়ে আমার ঘরে কিন্তু বাথরুমের চৌকাঠ কেটে দিয়েছি, কারণ যখন রাত্রে ঘুমের মধ্যে উঠে যান চৌকাঠটা লাগে পড়ে যায়। 2, আপনি ঘরের মধ্যে এইখানে তার, ওইখানে কর্ড, ওইখানে কিছু রয়েছে আপনার ঘরে বিভিন্ন, এই আপনার এক্সটেনশন বোর্ডের তার, এই তারটা ধরুন আজকে এই ঘরেরটা যে অবস্থা, বাতিটা বন্ধ হয়ে গিয়ে যদি আপনি হাঁটতে যান আপনি আছাড়কে পড়বেন, সুতরাং কর্ড। আর 3 নম্বর হচ্ছে যেটা বলা হয় বারবার, খুব ভালোভাবে ইলুমিনেট করুন ঘরগুলো, যেন খুব ভালোভাবে মানে বাতি থাকে, আলো থাকে, যাতে পরিষ্কার দেখা যায়। ঘরের পয় পরিষ্কার ঘরটা রাখতে হবে আপনাকে। ইউজ এ প্রপার হ্যান্ডেল, এগুলো কিন্তু আমি সবই বলছি বয়োজ্যেষ্ঠদের কথা ভেবে, কারণ আমার ভ্রাতা সহকর্মী ও তো বলেই দিয়েছে 20 থেকে 40-এর মানে অ্যাক্সিডেন্টের কথা। আমি বলছি কিন্তু ওই বললাম আমার বয়স বেশি, আমার কথা ভেবে। যেখানে বাথরুমে বসবেন, বাথরুমের পাশে যে কমরটা দিয়ে উঠবেন সেখানে একটা গ্রিপ থাকা দরকার, সেই গ্রিপটা ধরে আপনি উঠবেন। যেইখানে আপনি বসছেন সেই বসার জায়গাটা, টেবিলটা, সেইটা যেন ঠিক থাকে যে ওঠার সময় না পড়েন, এবং হাইটটা যেন প্রপার থাকে, যেন আপনি ঝুঁকে না যান।